আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু হলো খ্রিস্টীয় নববর্ষ 2025। নতুন বছর সবার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধি। দর্শক শ্রোতা সবাইকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার চ্যানেল আই সংবাদ। আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আগামীতে দেশ জুড়ে বাণিজ্য মেলা আয়োজনে প্রধান উপদেষ্টার ঘোষণা। ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন। 15ই জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জানালেন পরিবেশ উপদেষ্টা। গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ অগ্রাধিকার। যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায় তারাই নির্বাচন বিলম্বিত করছে বলে তারেক রহমানের অভিযোগ। ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্ধারণের আহ্বান। দেশে আবার নব্য ফ্যাসিবাদ চেপে বসেছে বলে জিএম কাদেরের অভিযোগ। প্রতিষ্ঠা বার্ষিকীতে নির্ধারিত স্থানে অনুমতি না মেলায় অন্য জায়গায় সংক্ষিপ্ত সভা। ভারত, যুক্তরাষ্ট্র, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নই নতুন বছরে অগ্রাধিকার বললেন পররাষ্ট্র উপদেষ্টা। দিল্লির সঙ্গে সম্পর্কে শেখ হাসিনা ইস্যু বাধা নয় মন্তব্য। এবং বিপিএলে বৃহস্পতিবার প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি ঢাকা ক্যাপিটাল। ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের মধ্যে দ্বিতীয় ম্যাচ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে বর্ণিল আয়োজনে বিশ্বব্যাপী খ্রিস্টীয় নতুন বছর বরণের খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, বাণিজ্য মেলার উদ্দেশ্য হল তরুণদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করা। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আগামীতে বাণিজ্য মেলা হবে দেশ জুড়ে, আর বিদেশি উদ্যোক্তাদের নিয়ে কেন্দ্রীয় মেলা হবে ঢাকায়। আরও জানাচ্ছেন চকর মালিথা। পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 29তম ঢাকা আন্তর্জাতিক মেলার উদ্বোধনী অনুষ্ঠান। সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানিতে এগিয়ে আসার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মানুষ মাত্রেই উদ্যোক্তা। মানুষের পথ হল সৃষ্টি করা, নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমে সৃষ্টি করা না। এটা হলো তফাৎ। একটা হলো অন্যের হুকুমে, একটা হলো নিজের উদ্যোগে, নিজের চিন্তায়, নিজের ভাবনায়, নিজের ফুর্তিতে। এই মেলা আমাদেরকে আবার সেই সৃষ্টির সুশ্রুতিটা দেয়। সারা দেশে উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে। জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি, এই উপজেলাতে কার বুদ্ধি বেশি। তরুণদের উদ্যোক্তা হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান শান্তিতে নোবেল বিজয়ী বিশ্ব বরেণ্য এই ব্যক্তিত্ব। মেলার উদ্দেশ্য হল সুশ্রী দেওয়া, বিশেষ করে এই তরুণীদের মাথার মধ্যে সুশ্রী দেওয়া। আমি তরুণদের একাংশের কথা বললাম, যে একটা অংশ হবে তরুণদের হবে, হোক, তার মধ্যে মেয়েদের একটা অংশ হবে, তরুণীদের একটা অংশ হবে, যাতে তারা ফুর্তি করে দেখে কি করছে তারা, কত রকমের কথা। তারা ছেলেদেরটাও দেখবে, ছেলেরা মেয়েদেরটা দেখবে, দেখে আরো বুদ্ধি বের হবে। বুদ্ধিতে ঘষা দিলে অনেক বুদ্ধি বের হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর মেলা ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে উপদেষ্টারা ছাড়াও সংশ্লিষ্ট ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সচিবালয়ে এসে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের নতুন বছর নির্বাচনের রোডম্যাপ, সংস্কার এবং জুলাই-অগাস্ট হত্যার বিচার নিশ্চিত করা সহ ৩ অগ্রাধিকারের কথা জানান। জুলাই ঘোষণাপত্রের খসড়া করতে 14 দিন সময় দেয়া হয়েছে বলেও জানান তিনি। আমাদের শিক্ষার্থীরা যখন প্রোক্লেমেশনের কথা বলেছেন সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ নেই, কোনো কারণও নেই, কিন্তু আমরা সরকারের অবস্থান থেকে চেয়েছি যে এটা বাংলাদেশের জনগণের একটা প্রোক্লেমেশন হোক, এবং সেটা করার একটা উপায় হচ্ছে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের সকল পক্ষ, শিক্ষার্থী দল এবং অন্য সকল পক্ষকে সাথে নিয়ে একটা প্রোক্লেমেশন করার, যে সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে। এখন হয়তো ড্রাফটিংয়ের প্রক্রিয়ায় আমরা যাব। যারা জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পায়, যাদের ভিন্ন উদ্দেশ্য আছে, তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধৈর্য না হারিয়ে জনগণকে মানসিকভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদের পলায়নের মধ্য দিয়ে দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে, কোনো হঠকারী সিদ্ধান্তে যেন তা নষ্ট না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে নির্বাচনের মাধ্যমে তা নির্ধারিত হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সকল পরিস্থিতিতে, সকল সময় বহু দল বহু মতের চর্চার পক্ষে। জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত। তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান, আপনারা ধৈর্য হারাবেন না, নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। নির্বাচন কমিশন তাদের উপর অর্পিত দায়িত্ব যথারীতি পালন করবে এ বিশ্বাস রাখুন। বিএনপির নেতাকর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, বরং সতর্ক থাকবেন। নিজেরা এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায়। 46তম ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ লগ্নে সারা দেশে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলবো, লেখাপড়ার পাশাপাশি তোমরা নিজেদেরকে জনকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রাখো। শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদেরকে একজন আদর্শ শিক্ষার্থী হিসাবে গড়ে তুলতে সচেষ্ট হও। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেছেন, দেশে আবার নব্য ফ্যাসিবাদ চেপে বসেছে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সভা করতে চাইলেও অনুমতি না মেলায় সেগুনবাগিচায় সংক্ষিপ্ত সভায় তিনি বলেন, জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল, তাই শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার তাদের রয়েছে, কিন্তু তারপরও তা করতে দেয়া হচ্ছে না। তিনি বলেন, বৈষম্যমুক্ত দেশের কথা বলা হলেও ফ্যাসিস্ট শক্তির দোসর বলে রাজনীতিতে বিভাজন করা হচ্ছে। আমাদের যে রাজনৈতিক অধিকার, সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে, সম্পূর্ণ আমি মনে করি বেআইনি, এবং আমাদেরকে কোনোখানে বিভিন্ন সভা সমাবেশ করতে হচ্ছে না, বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করা হচ্ছে। যে বেশিরভাগকে আমরা ধ্বংস করার জন্য আপনি 99% মানুষ এক হয়েছিল, সেই বেশিরভাগ আবার মাথা চালা দিচ্ছে, নব্য বেশিরভাগ এবং নব্য আমার বৈষম্য আবার আমরা দেখতে পাচ্ছি, এবং আবার একটি সামনে মুক্তিযুদ্ধের জন্য হয়তো সেই 50% মানুষ হয়তো এখন অপেক্ষা করছে। দিল্লির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুধু শেখ হাসিনা ইস্যুতে আটকে থাকতে চায় না বাংলাদেশ, বরং শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টার পাশাপাশি দুই দেশের সম্পর্ক উন্নয়নের চেষ্টা অব্যাহত রাখবে ঢাকা। তাৎক্ষণিক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত, যুক্তরাষ্ট্র, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নই নতুন বছরের অগ্রাধিকার। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত।
নতুন বছরের শুরুতে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশের কূটনৈতিক অগ্রাধিকার আর লক্ষ্যের কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই, কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে। এবং আমি বিশ্বাস করি যে যাদের কথা বললাম তাদেরও স্বার্থ নিহিত আছে ভালো সম্পর্কের মধ্যেই। কাজে আমি আশাবাদী যথেষ্ট এই বছরের ব্যাপারে। প্রায়োরিটি কিন্তু কোনোটাই কম না। এই 3 গুরুত্বপূর্ণ দেশের সাথে সম্পর্ক ভালো রাখা প্রায়োরিটি হচ্ছে আমাদের অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে যাতে স্টেবিলিটি এবং আরও ভালো অবস্থা সৃষ্টি হয়। চীনের আমন্ত্রণে চলতি মাসের শেষ ভাগে চীন সফরে যাচ্ছেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, সম্পর্ক উন্নয়নই লক্ষ্য। যদি ফেরত আনতে না পারেন, ভারতকে আপনি আনুষ্ঠানিক চিঠি লিখেছেন, কোনো জবাব পাননি, তাহলে কি আসলে ঢাকা দিল্লি রিলেশন? না, দেখুন আমি মনে করি যে দুটো পাশাপাশি চলবে, কারণ এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরো অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষেরই। আমরা সেগুলি নিয়ে পাশাপাশি আগাবো। রাখাইন পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ এখানে গ্রাউন্ড রিয়ালিটি পরিবর্তন হয়ে গেছে। মিয়ানমারের রাখাইন পরিস্থিতি ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে বলেও মন্তব্য করেন এই কূটনীতিক। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে নতুন শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্য বই বিতরণ শুরু হয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন, বিনামূল্যে পাঠ্য বই প্রকাশ করতে অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে। বুধবার সকালে তিনি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন ও EFT কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। যাযাবর মিন্টুর রিপোর্ট। প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 41 কোটি বই ছাপার কথা থাকলেও এখন পর্যন্ত ছাপা হয়েছে মাত্র 6 কোটি বই। তাই বেশিরভাগ শিক্ষার্থী এখনই পাচ্ছেন না নতুন বই। এ অবস্থায় সব শ্রেণীর পরিমার্জিত বইয়ের পূর্ণাঙ্গ সংস্করণের অনলাইন ভার্সন উদ্বোধন করা হয়েছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। নতুন পাঠ্য বই প্রকাশ নিয়ে তিনি জানান তার অভিজ্ঞতার কথা। গত বেশ কয়েক বছর ধরে মুদ্রণ শিল্পের সঙ্গে জড়িত যে ব্যবসায়ীরা, এদের সাথে কি করে বোঝাপড়া করতে হয় এটা তো তাদের অভিজ্ঞতায় নাই, এবং সেটা করতে গিয়েই আমাকে ব্যক্তিগতভাবে এর ভিতরে ঢুকতে হয়েছে। বাকি বই আগামী 30শে জানুয়ারির মধ্যে শিক্ষার্থীরা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব। আমরা সকল বই নিয়ে এই 1 জানুয়ারিতে সকল স্কুলে পৌঁছতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করেছি যে প্রতিটি জেলা, প্রতিটি উপজেলার কিছু কিছু শিক্ষার্থী যেন আজকের দিনে তারা বই পায়। তবে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে এই জানুয়ারি মাসের 30 তারিখের মধ্যে আমরা চেষ্টা করছি যে কিভাবে সকল বই পৌঁছে দেওয়া যায়। বছরের প্রথম দিন প্রাথমিকের সব পাঠ্য বই ও মাধ্যমিকের 3টি আবশ্যিক বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা ও অবসর সুবিধা দিতে শিক্ষা প্রতিষ্ঠানে EFT কার্যক্রম উদ্বোধন করা হয়। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, আন্দোলনে আহত না হয়েও যারা অর্থ দাবি করেছে তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের তালিকা কেউ যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে সে চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সংবাদ সম্মেলনে সার্জিস আলম আরও বলেন, অনেক শহীদ পরিবারে বিভেদের কারণে সমস্যা হচ্ছে, তা ঠিক করার চেষ্টা চলছে। সে সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয় ব্যয় তুলে ধরেন সার্জিস আলম। বিকাশে আমি আমার যে আহত ভাইকে ফান্ড দিব, যিনি আমার নমিনি, তার নামে আমার বিকাশ অ্যাকাউন্টটা হতে হবে। অনেকে এখন ছোট বাচ্চা আহত, তাহলে তার বাবার বা মায়ের নামে এটা হতে হবে। আমার যে জিনিসটা লাগবে, বিকাশ নাম্বারটা যার নামে, যার NID কার্ড দিয়ে খোলা, ওই NID কার্ডটা আমার ম্যাচ করতে হবে। আসলে আমাদের এখানে এমন অনেক ফাইল এসেছে যারা নিজের এখন বানিয়ে আনছে ওইভাবে, বিভিন্ন হসপিটাল থেকে, প্রাইভেট হসপিটাল থেকে ডাক্তারদের সাইন, ইভেন ওই সাইন তারা নীলক্ষেত বানাচ্ছে, এই প্রুফও আমাদের এখানে আছে। সো আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে যেন আমাদের এই লিস্টটা প্রশ্নবিদ্ধ না হয়।
পুরনো বছরকে বিদায় জানিয়ে উচ্ছ্বাস আর আনন্দ উল্লাসে খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করেছে রাজধানীবাসী। বিদায় বছরের অপ্রাপ্তিগুলো নতুন বছরে পূরণ হবে বলে আশা দেশবাসীর। 31st নাইটকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জোরদার করা হয় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা। শাকের আদনানের রিপোর্ট। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতেই রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। কনকনে শীতের রাতে পুরনো দিনের সব দুঃখ কষ্ট আর পাওয়া না পাওয়ার কথা ভুলে ইংরেজি নতুন বছরকে বরণ করে নেন রাজধানীবাসী। 31st নাইটকে ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কূটনৈতিক এলাকাসহ রাজধানী জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি ও আইন শৃঙ্খলা বাহিনীর টহল। নিরাপত্তার জন্য আমি এটা অ্যাপ্রিশিয়েট করি। স্বাভাবিকভাবে নিরাপত্তার জন্য সবাইকে আসলে মেইনটেইন করা উচিত। খুবই নিরাপদ, মাশাআল্লাহ, কোনো সমস্যা নাই তো। রাস্তাঘাট এভরিথিং ভেরি মাচ ক্লিয়ার। রাস্তাটা আটকায় রাখছে, এখন গুলশান দিয়ে গেলে তো সহজ হইতো। যদি গোদারঘাট হয়ে বাড্ডা হয়ে যাইতে চাই, এই রাস্তা যাইতে আমার 2 ঘন্টা সময় লাগবে। চেকপোস্ট বসিয়ে যানবাহন ও দেহ তল্লাশি করা হয় রাজধানীর বিভিন্ন পয়েন্টে। নিরাপত্তার স্বার্থে ব্যবহার করা হয় বিকল্প সড়ক। তাদের জন্য বিকল্প রাস্তা খোলা আছে, আমতলী ক্রসিং দিয়ে চলে যাবে। আমতলী ক্রসিং এর রাস্তাটা খোলা আছে, ওই দিক দিয়ে তারা গুলশান 1-2 রাস্তা খোলা আছে, ওই দিক দিয়ে যাবে। রাজধানী জুড়ে বছরের প্রথম দিন বাড়তি এমন নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুরনো বছরের সব দুঃখ কষ্ট যন্ত্রণা আর গ্লানিকে ছাপিয়ে নতুন বছর নতুন বারতা নিয়ে আসবে সবার জন্য, সেই প্রত্যাশা সবার। রাজধানীর গুলশান থেকে শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। খ্রিস্টীয় নতুন বছর 2025 উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালি সহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বছর উপলক্ষে দেয়া বাণীতে তিনি বলেন, নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, নব উদ্যমে সুন্দর আগামীর পথ চলার জন্য অনুপ্রেরণা যোগায়। নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণে অঙ্গীকারবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার লাখো শহীদের রক্ত ও গত জুলাই অগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতাকে সর্বদা সমুন্নত রাখার অঙ্গীকার করছে। দেশকে ভালোবেসে দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করে যে কোনো সন্ত্রাসবাদকে প্রতিহত করা হবে। সিনেমা হলের পাশাপাশি 3টি টেলিভিশনে প্রচার হবে ইমপ্রেস টেলিফিল্ম ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা প্রযোজিত রাজনৈতিক স্যাটায়ার ধর্মী চলচ্চিত্র 840। টেলিভিশনে সিনেমাটির 8 পর্বের বর্ধিত অংশ উপভোগ করতে পারবেন দর্শকরা। বুধবার সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, চ্যানেল আই, দীপ্ত টিভি এবং আর টিভিতে দেখা যাবে চলচ্চিত্র 840। সুলতানা হিমুর রিপোর্ট। 2007 সালে সে সময়ের তত্ত্বাবধায়ক সরকারের আমলে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হয় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত জনপ্রিয় নাটক 420। তারই ধারাবাহিকতায় 2024 সালের 13ই ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পায় সিকুয়েল সিনেমা 840 ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল লিমিটেড। 840 সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। প্রেক্ষাগৃহের পাশাপাশি সিনেমাটির বর্ধিত অংশসহ 8 পর্বে উপভোগ করতে পারবেন টেলিভিশনের দর্শক। একই সাথে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আর টিভিতে দেখা যাবে চলচ্চিত্রটি। চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় সংবাদ সম্মেলনে পুরো বিষয়টি তুলে ধরেন আয়োজকরা। একটা অনুষ্ঠান বা বিনোদনের অনুষ্ঠান একসাথে বোধহয় কখনো 3টে চ্যানেলে চলেনি। এটা অভিনবত্ব এবং সত্যি এটা একটা সাকসেসের মাইলস্টোন আমি বলবো। আমার বিশ্বাস আমাদের দর্শকরা দারুণ উপভোগ করবে, 3টি চ্যানেলে একসাথে চলবে। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ফিডব্যাক দেখছি, তো সেখান থেকে আমরা কিন্তু 3টা চ্যানেলে ফর দ্য ফার্স্ট টাইম এরকম একটা ড্রামা সিরিজ একসাথে অন এয়ার হচ্ছে। সিনেমার কলা কৌশলীরা বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গায় চলচ্চিত্র 840 একটি গুরুত্বপূর্ণ কাজ। আমরা আসলে স্বপ্ন দেখেছি, বাস্তবায়ন করেছেন তারা, কারণ তারা যদি এগ্রি না করতেন বা তারা যদি জিনিসটাকে এক্সিকিউট না করতে দিতেন তাহলে আসলে স্বপ্নই থেকে যেত। সিনেমা হলে দেখেছি মুভি, তার চাইতে এটা একটু বর্ধিত অংশ সিরিজ আকারে দেখা যাবে, তো আশা করি দর্শকের ভালো লাগবে। সামনের দিকে আমাদের যে কোনো ক্রিয়েটিভ ওয়ার্কের
ভিন্ন ভিন্ন রকমের কনজাম্পশনের ব্যাপারটা মাথায় রেখে আমরা কাজ করতে হবে সবাইকে। ৩ জানুয়ারি রাত ৮টায় 840 চলচ্চিত্রটি দেখানো হবে RTVতে, রাত ৮:20 দেখানো হবে চ্যানেল আই-এ এবং রাত 10:30টায় দর্শক সিনেমাটি দেখতে পারবেন দীপ্ত টিভিতে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। মাঝ পৌষে এসে উত্তরের জনপদে হিমেল হাওয়ার সাথে ঝেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার নাকাল জনজীবন, সেই সাথে বেড়েছে নানান রোগের প্রাদুর্ভাব। এমন অবস্থায় প্রতি বছরের মতো এবারও কুড়িগ্রামের নারায়ণপুরের দুর্গম চরাঞ্চলের মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। ঘরের পাশেই স্বাস্থ্যসেবা পেয়ে খুশি চরবাসী। হাতের নাগালে চিকিৎসা সেবা ও কম্বল পেয়ে খুশি চরবাসী। ঠ্যাঙের বিষ, মাঞ্জার বিষ আর গলায় ভাত খাতি, গলা ঠেকা ধরে। ওষুধ পেলাম, দোয়া করুন। ফ্রিতে ডাক্তার ওষুধ পেলাম আর ফ্রিতে ডাক্তার দেখালাম। ঔষধ ত্রাণ সামগ্রী পাইলাম, এতে আমরা সবাই খুশি। নানা প্রতিকূলতার মাঝে জীবন সংগ্রাম করা প্রান্তিক জনগোষ্ঠী এমন উদ্যোগে স্বস্তি জানিয়েছেন। সেইরকম শীতের জন্য আমরা কম্বল পাইছি। প্রকৃত জীবন এই কম্বল দেওয়াতে ধন্যবাদ। ধন্যবাদ। বুড়ি মানুষের উপকার হবে, যাই কাঠ দিবে তাহলে উপকার হবে। শীতে কষ্ট করি কম্বলটা পাইলাম, এটা ধন্যবাদ। এই উত্তর অঞ্চলে যে শীতের কম্বলটা দিলেন আমাদের জন্য খুবই উপকারী এবং সুবিধাজনক। প্রকৃতি ও জীবন চ্যানেলকে ধন্যবাদ। মানবিক অধিকার বঞ্চিত জনগণের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। অত্যন্ত দুস্থ এলাকা এবং এখানে আসা খুব কষ্টকর, নদী পার হয়ে আসতে হয়। তা আমাদের এলাকা মানুষ যতটুকু এনারা সেবা দিল তাতে মানে খুবই মানুষ উপকৃত। চিকিৎসা এবং কম্বল বিতরণ দুস্থ গরিব মানুষের মাঝে দিয়েছেন, এজন্য এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই আপনাদের। খুবই আমরা অসহায় মানুষ, অনেক সাহায্য সহযোগিতা পায় না। আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এত সুন্দর, মানুষ খুশি হয়েছে, সবাই ধন্যবাদ দিছে। আমাদের পাশাপাশি যদি আরও সরকারের নজর দৃষ্টি আসে এবং আরও অন্যান্য প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে তাহলে এই চরবাসীর অনেক অনেক উপকার হবে। মানুষের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের মহতী কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে, প্রত্যাশা স্থানীয়দের। আলিমার রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। গত 2 দশকের ধারাবাহিকতায় এবারও শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের মাধ্যমে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানালো ট্রাই ফাউন্ডেশন। সকলের মতো সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের প্রতি বিত্তবানদের অনেক দায়িত্ব রয়েছে বলে মনে করেন দেশের উন্নয়ন ও মানবতার সেবায় নীরবে কাজ করে যাওয়া ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আক্তার হোসেনের রিপোর্ট। এভাবেই রাতের আধারে রাজধানীর শীতার্ত, অসহায় ও ছিন্নমূল মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে ট্রাই ফাউন্ডেশন। শীতের রাতে এমন আচানক উষ্ণতার উপহার পেয়ে খুশি অসহায় ও ছিন্নমূল মানুষেরা। শীতের মধ্যে কম্বল দিতেছে তো অনেক ভালোই লাগতেছে, অনেক শীত, হ্যাঁ ভালো লাগতেছে। থাই বাইরে রাস্তার মধ্যে বসি উড়াই থাই এনকে ভালো মানুষেরা কি থাই, যারা গরিব লোক তারাই তো থাই। হ্যাঁ সবাই পা, প্রতি বছর বছর সবাই পা। রাস্তায় থাকার কষ্ট হয় না শীতের মধ্যে? কি গরম বাবা, কি গরম। স্যার রাজা যে কম্বল দিয়ে গেল, কেমন লাগতেছে? ভালো। কম্বল পাইছেন? ইংরেজি নতুন বছর বরণ করে নিতে ট্রাই ফাউন্ডেশনের এই অভিনব উদ্যোগ বিগত 2 দশকের সমাজের এসব অসহায় মানুষের প্রতি বিত্তবানদের অনেক দায়িত্ব রয়েছে বলে মনে করেন ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। সামান্য কিছু করতে পেরে আমরা আনন্দিত। আশা করি সবাই এরকম কাজে উদ্যোগ নেবেন, এটাই আশা করি। 2004 সাল থেকে ট্রাই ফাউন্ডেশন আছে সাধারণ মানুষের মাঝে, বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই কার্যক্রম করে আসছে। আমরা শীতকালে শীতবস্ত্র বিতরণ করতেছি বাংলাদেশের সব জায়গায়, পঞ্চগড়, তেতুলিয়া, দিনাজপুর, ঢাকায় বিভিন্ন জায়গায় বস্তির মধ্যে যারা নাকি রাস্তার পাশে থাকে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে জিনিসটা দেওয়া হয়, তাদের একটু কিছুটা সাশ্রয় হয়। এবং এটা আমরা একটা মানবিক উদ্যোগ, ট্রাই ফাউন্ডেশন সবসময় ভালো কাজের সাথে আছে। তো এই উদ্যোগটা আমরা করছি যাতে আমাদের দেখা থেকে আরও মানুষজন চলে আসে, এবং অনেকেই কাজগুলি করছেন আমরা জানি, না হলে তো কিছু কাজ হচ্ছে বলেই মানুষ এখনও সুখে কিছুটা স্বাচ্ছন্দ্যে আছে আর কি। তো ট্রাই ফাউন্ডেশনের চেষ্টা অব্যাহত থাকবে ভবিষ্যতেও।
শুধু রাজধানী নয়, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নড়াইল, নীলফামারী, পঞ্চগড়, মানিকগঞ্জ সহ দেশের প্রত্যন্ত অঞ্চলেও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। ট্রাই ফাউন্ডেশন সারা বছরই যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন সময় গৃহ নির্মাণ, চিকিৎসা সেবা, মেধাবী অসচ্ছল ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি ও খাদ্য সামগ্রী বিতরণ করে থাকে। এছাড়াও বিভিন্নভাবে ছিন্নমূল অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ট্রাই ফাউন্ডেশনের মতো অনেকেই এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সমাজের অপরাপর সামর্থ্যবানরাও আর্তমানবতার সেবায় এগিয়ে আসবেন এমন প্রত্যাশা ট্রাই ফাউন্ডেশনের সকল সদস্যের। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। নাগরিকদের কাছে ছাদ কৃষি জনপ্রিয় হয়ে ওঠায় দেশে ছাদ কৃষি বাড়ছে। তবে মানসম্মত চারা আর পরিচর্যার সঠিক পরামর্শের অভাব বোধ করছেন অনেকেই। ঢাকার মধুবাগের ছাদ কৃষি উদ্যোক্তা আব্দুর রাজ্জাক অসাধু নার্সারি ব্যবসায়ের কবলে পড়ে আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার মধুবাগে ফ্ল্যাট বাসায় বসবাস করেও ছাদ কৃষি করেছেন আব্দুর রাজ্জাক। সবুজ ফসলের প্রতি তার নেশা ছোটবেলা থেকেই। টুকিটাকি গাছগাছালির সান্নিধ্যে থাকার চেষ্টা করেছেন নাগরিক জীবনেও। 10তলা ভবনের এই ছাদটিতে নানা রকম শাকসবজি আর ফল ফলাদি ফলিয়ে পূর্ণতা পেয়েছে তার কৃষির কাছাকাছি থাকার ইচ্ছার। সুন্দর টমেটো হয়েছে, এখানে সিম আছে, এটা কেরালা সিম বলে, এটা খাওয়া হয়েছে। এটা স্যার থাই পেয়ারা, এখানে কিছু বড়ইও ধরছে কিন্তু পুরো মানে অল্প পরিমাণে আছে। আপেল কুল এটা গত বছর টমেটো অনেক টমেটো হয়েছে, চেরি টমেটো বিশেষ করে। এই গাছগুলো চেরি টমেটোর গাছ। উদ্যোক্তার অভিযোগ, নতুনদের কাছ থেকে সুযোগ নিচ্ছে এক শ্রেণীর অসাধু নার্সারি ব্যবসায়ী। একটা নার্সারি থেকে রামবুটান গাছটা এনে লাগানোর পরে, এটা আসলে রামবুটান গাছ না, এটা কাটলিচু জাতীয় ধরনের একটা গাছ। তো আমি যে তেঁতুল গাছটা আনছি, তেঁতুল গাছটা আমি বলছিল যে আপনার 1 বছর পরেই তেঁতুল ধরবে। আসলে 1 বছর পরে আমি তেঁতুল পাইনি। এ ধরনের অনেক গাছ আমরা প্রতারিত হই। যেমন আমার এখানে একটা ডালিম গাছ আছে স্যার, এই ডালিম গাছটা আমি অনলাইনে আনাইছিলাম, তো বললো যে পাকিস্তানি একটা ডালিমের জাত বললো, কিন্তু আমি এখন এই ডালিমটা খাওয়ার পর দেখি ওটার বীজটা অনেক শক্ত। মানসম্মত চারা প্রাপ্তিতে নার্সারি ব্যবসায়ীদের উপর সরকারের নজরদারি বাড়ানোর কথা বলছেন তিনি। নগরের কৃষকরা ভালো লাগা আর ভালোবাসা থেকে ছাদ কৃষি করলেও এখনকার সময়টা এসে দাঁড়িয়েছে এরকম যে নার্সারি থেকে যে সমস্ত চারা বীজগুলো কিনে থাকেন সেখান থেকে তারা অনেকটাই প্রতারিত হন। এটা যেমন সমস্যা, ছাদ কৃষি করার বড় আরেকটা সমস্যা বলে মনে করছেন তারা, কৃষির তথ্য পাওয়ার যথেষ্ট ঘাটতি রয়েছে। এ দুটি সমাধান করলে এটি আরও এগিয়ে যাবে এমনই বলছেন এই উদ্যোক্তা। ঢাকার মধুবাগের জনাব আব্দুর রাজ্জাকের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয়ে মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার বিপিএল এর আপডেট। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত 146 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দায়ের করেছে দুদক। বুধবার বিকেলে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের কথা জানান দুদক মহাপরিচালক। আনিসুল হকের ব্যাংক অ্যাকাউন্ট ও পরিবার এবং আত্মীয় স্বজনের ব্যাংক অ্যাকাউন্টে সর্বমোট 665 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানান দুদক মহাপরিচালক। বিভিন্ন সময়ে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করা সরকারি কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধিদের ব্যাপারে তথ্য পেয়ে ইমিগ্রেশন অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়ার কথাও জানান দুদক মহাপরিচালক। খ্রিস্টীয় নববর্ষের দিনেও গাজার জাবালিয়া ও বুরেইজ উদ্বাস্তু শিবিরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে 17 ফিলিস্তিনি নিহত ও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ভারী বৃষ্টিপাতে বেশ কিছু অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন ফিলিস্তিনিরা। এছাড়া ইসরায়েলি সেনারা ত্রাণের গাড়ি আটকে দেয়ায় মানবিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন অবরুদ্ধ গাজাবাসী। জাতিসংঘ বলছে গাজার হাসপাতালগুলোতে ইসরায়েলি হামলার কারণে চিকিৎসা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
বিনোদনের দুনিয়া আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে জনপ্রিয় সব মঞ্চনাটক। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে চলছে মঞ্চনাটক টিনের তলোয়ার। ব্রিটিশ শাসনামল নিয়ে গড়ে উঠেছে নাটকটির গল্প, যেটি পরিবেশন করেছে প্রাঙ্গণে মোড় নাট্যদল। নাটকটির নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শকরা। নিটোল টাটা বিশেষ সংবাদ। বর্ণিল আয়োজনে খ্রিস্টীয় নতুন বছর বরণ করেছে বিশ্ববাসী। আতশবাজির ঝলকানিতে বর্ণিল আলোয় উজ্জ্বল হয়ে ওঠে অস্ট্রেলিয়ার সিডনি হারবার, নিউজিল্যান্ডের অকল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ। এবার কৃষি সংবাদ। বাগেরহাটে বসতবাড়ির চারপাশে ফলের বাগান ও সবজি চাষ করে বদলে গেছে লাইলি বেগমের ভাগ্য। নিজ বাড়িকে খামার বানিয়ে নারী উদ্যোক্তা হিসেবে সফল ৩৯ বছর বয়সী লাইলি বেগম। এবার জানাবো প্রকৃতি সংবাদ। গেল ডিসেম্বরে রংপুর বিভাগ থেকে ১৩টি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে। শীতেই হিমালয় বরফে আচ্ছাদিত হওয়ায় খাবারের খোঁজে প্রায় ৬৫০ কিলোমিটার পাড়ি দিয়ে উত্তরাঞ্চলে আসছে গৃধিনী শকুন। দীর্ঘ পথ পাড়ি দেয়া ক্ষুধার্ত এসব শকুন উড়তে উড়তে দুর্বল হয়ে ধরা পড়ছে লোকালয়ে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ২০২৫ সালে বিশ্বব্যাপী নিত্যপণ্যের দাম কমবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। এবছর বৈশ্বিক পণ্যমূল্য ৫% ও ২০২৬ সালে আরও ২% কমার পূর্বাভাস দিয়েছে ব্যাংকটি। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি বছর সামগ্রিক পণ্যমূল্য সূচক ২০২০ সালের পর সর্বনিম্নে পৌঁছবে। জ্বালানির দাম কমতে পারে বলেও আশা করা হচ্ছে। ধাতব ও কৃষি পণ্যের দাম স্থিতিশীল থাকবে। প্রাকৃতিক গ্যাসের ক্রমবর্ধমান দামও কমতে পারে। টাকার দাম ক্রমাগত কমতে থাকলে বাংলাদেশের সুফল নাও পেতে পারে। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম খেলার খবর নিয়ে। শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আগামীতে দেশ জুড়ে বাণিজ্য মেলা আয়োজনে প্রধান উপদেষ্টার ঘোষণা। ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন। 15 জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জানালেন পরিবেশ উপদেষ্টা। গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ অগ্রাধিকার। যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায় তারাই নির্বাচন বিলম্বিত করছে বলে তারেক রহমানের অভিযোগ। ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্ধারণের আহ্বান। দেশে আবার নব্য ফ্যাসিবাদ চেপে বসেছে বলে জিএম কাদেরের অভিযোগ। প্রতিষ্ঠা বার্ষিকীতে নির্ধারিত স্থানে অনুমতি না মেলায় অন্য জায়গায় সংক্ষিপ্ত সভা। ভারত, যুক্তরাষ্ট্র, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নই নতুন বছরে অগ্রাধিকার বললেন পররাষ্ট্র উপদেষ্টা। দিল্লির সঙ্গে সম্পর্কে শেখ হাসিনা ইস্যু বাধা নয় মন্তব্য। এবং বিপিএলে বৃহস্পতিবার প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি ঢাকা ক্যাপিটাল। ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের মধ্যে দ্বিতীয় ম্যাচ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।